ওকে, সো এইচএসসি 26 ওয়েলকাম টু ইনফিনিটি। সো সামনেই তোমাদের যাদের টেস্ট পরীক্ষা, এইচএসসি ভর্তি পরীক্ষার্থী যারা সামনে আসো, একটু 26 সালে যারা ভর্তি পরীক্ষা দিবা এইচএসসি, তো তোমাদের অলরেডি কিন্তু টেস্ট ভর্তি পরীক্ষা চলতেছে এবং আমি জানি বায়োলজি নিয়ে কিন্তু মোস্ট অফ স্টুডেন্ট প্যারায় আছে, কারণ বায়োলজির বোটানি এবং হচ্ছে জুলজি অংশে এত পরিমাণে পড়া, কোন পড়া তুমি পড়বা, কোনটা পড়বা না, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা নন ইম্পর্টেন্ট, কোনটা কম পড়তে হবে, কোনটা বেশি পড়তে হবে, ওটা কিন্তু আইডিয়া সেইভাবে নাই। সো আজকে আমি একটা ক্লাসে বোটানি এবং জুলজি 100% তুমি কমন পাবা এরকম একটা সাজেশন একদম ফ্রিতে প্রোভাইড করার ট্রাই করব। এবং তুমি যদি আমার আজকের এই সাজেশনগুলো ভালোভাবে ফলো করো, একটা টেস্ট পেপার গাইড নিয়ে এই টপিকগুলোর প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাও, তুমি বাংলাদেশের যেই জেলা থেকে, যেই গ্রাম থেকে, যেই শহর থেকে, যেই বিভাগ থেকে ভিডিও দেখো না কেন, যেই কলেজেই তুমি পড়ো না কেন, তুমি 100% টেস্ট পরীক্ষায় বায়োলজির এই প্রশ্নগুলো কমন পাবা। সো আসো, ওয়েলকাম টু ইনফিনিটি। ওকে, ঠিক আছে, আসো আমরা হচ্ছে তোমাদের স্টার্ট দিয়ে সুন্দর করে ধরে ধরে হচ্ছে বুঝাই দিব। সো আমাদের ফার্স্টে আমরা সাজেশন যেটা দিব সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের। সো উদ্ভিদ বিজ্ঞান সাজেশন আমরা দিব হচ্ছে তোমার প্রথম অধ্যায়ে। তো আসো প্রথম অধ্যায় থেকে তোমাকে কি কি পড়তে হবে তোমাকে যদি একটু দেখায় দিই। তো এখানে স্টার দিয়ে মেনশন করা আছে, সবকিছু স্টার দিয়ে সাজানো আছে, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে যেটা করতে হবে, ক্লোরোপ্লাস্ট 100% পড়তে হবে। মাইটোকন্ড্রিয়ার কাজ, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত তোমাকে পড়তে হবে। ওকে, ঠিক আছে। এরপর নিউক্লিয়াসের যে গঠন সেটা চিত্র সহকারে তোমাকে দেখতে হবে। তারপরে আমাদের ডিএনএ যে ভৌত গঠন, চিত্র কাজ, টিআরএনএ গঠন এবং চিত্র ভালোভাবে ইম্পর্টেন্স দিয়ে তোমাকে দেখতে হবে। তারপরে আমাদের যে বিভিন্ন রকম প্রসেস বা পদ্ধতি আছে, যেমন ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তারপর রেপ্লিকেশন, এই যে আমরা ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি করি, তাই না, এই যে প্রসিডিউর বা প্রসেস গুলো আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এগুলার গুরুত্ব এবং চিত্র এবং প্রক্রিয়াটা ভালোভাবে তুমি দেখে যাবা। ওকে, আমি তো টপিক অনেক কমাই দিছি, প্রথম অধ্যায় কিন্তু অনেক বড়, আমি মাত্র 3টা বা 4টা টপিক তোমাকে বললাম। ওকে, এবার লাস্টে তোমাকে অবশ্যই প্লাস্টিক 100% প্লাস্টিক তোমাকে পড়তে হবে, 100% প্লাস্টিক তোমাকে পড়তে হবে। এরপর তুমি ক্রোমোজোম এবং আরএনএ যে শ্রেণী বিভাগ আছে এটা দেখতে পারো, ইম্পর্টেন্ট। ওকে, দেখছো শেষ, প্রথম অধ্যায় সাজেশন কিন্তু দিয়ে ফেলছি। এইবার আসো হচ্ছে বাবা দ্বিতীয় অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায় থেকে বেসিক্যালি তুমি যেগুলো দেখবা সেটা হচ্ছে মাইটোসিসে যে ধাপগুলো আছে এই ধাপগুলোর বর্ণনা, চিত্র এবং গুরুত্ব। এখান থেকে 100% তুমি প্রশ্ন কমন পাবা। এইটা বাবা আমার সিগনেচার সহ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি এবার যেই কলেজ থেকেই পরীক্ষা দাও না কেন তুমি মাইটোসিসের ধাপগুলোর বর্ণনা, চিত্র এবং গুরুত্ব ভালো করে পড়ে ফেলবা। এরপর তুমি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন যে ধাপগুলো আছে এই ধাপগুলোর বর্ণনা, চিত্রটা একটু শিখবা, এইটাও 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার সামনে আগাই। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তুমি আরেকটা যেটা দেখবা, মিউসিস, কোষ বিভাজনের গুরুত্ব দেখবা, মাইটোসিস এবং মিউসিসের যে পার্থক্য আছে দেখবা, ক্রসিং ওভারটা চাইলে দেখতে পারো। শেষ দ্বিতীয় অধ্যায়, যে 4টা টপিক বললাম এই 4টা টপিক হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে দেখবা। এরপর অবশ্য তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে আমাদের কোষ রসায়ন। তো তৃতীয় অধ্যায় থেকে তোমাকে যেটা দেখতে হবে সেইটা হচ্ছে আমাদের সেলুলাজ এবং স্টার্চের রাসায়নিক গঠন এবং কাজ, সুক্রোজের গঠন প্রক্রিয়া এবং কাজ, প্রোটিন তৈরির রাসায়নিক প্রক্রিয়া। তো এই 3টা টপিক হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই 3টা টপিকের বাইরে যাদের কলেজে প্রশ্ন কঠিন হয় তারা এই 3টা টপিক দেখতে পারো। আমি কিন্তু স্টার এই কারণে দিয়ে দিছি যে তুমি ইম্পর্টেন্সটা ফিল করতে পারো। যত বেশি পাশে স্টার দেখবা, 3 স্টার দেখলে বেশি ইম্পর্টেন্ট, 2 স্টার দেখলে হচ্ছে ইম্পর্টেন্ট, 1 স্টার দেখলে বুঝতে পারো যে মানে তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, শেষ। এইবার আসো আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে তুমি যেটা দেখবা, টি2 ব্যাকটেরিওফাজের যে গঠন এবং চিত্র, টি2 ব্যাকটেরিওফাজের যে গঠন এবং চিত্র, এই গঠন এবং চিত্রটা ভালো করে দেখবা, চিত্র আঁকাইতে হবে অবশ্যই, চিত্র না আঁকালে নাম্বার পাবে না। লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র ভালো করে হচ্ছে দেখবা, এবং লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের চিত্রের পাশাপাশি বর্ণনা, পার্থক্য যেগুলো আছে সেগুলো A to Z তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। ঠিক আছে, এরপরে আসো সামনে আগাই আমরা। এরপর তুমি অধ্যায় থেকে আর যা যা পড়বা, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, চিত্র এবং তার জনন প্রক্রিয়া এবং তার গুরুত্ব দেখবা। ম্যালেরিয়া জীবাণুর অ্যাথ্রোসাইটিক সাইজোগনির বর্ণনা এবং চিত্র দেখবা। এই যে করে টপিক আমি বলছি এগুলো পড়লেই তুমি এই অধ্যায় থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা চতুর্থ অধ্যায়। এবার আসো বোটানির পঞ্চম অধ্যায় হচ্ছে আমরা যাই। পঞ্চম অধ্যায় তুমি যেটা করবা, আমাদের যেই উলোথ্রিক্স আছে সেই উলোথ্রিক্স এর গঠন এবং জনন দেখবা। অ্যাগারিকাস ছত্রাকের গঠন এবং চিত্র তুমি দেখবা। আলুর ধসা রোগ ও দাঁত রোগ লক্ষণ এবং প্রতিকার 100% তুমি কমন পাবা। এরপরে শৈবাল, ছত্রাক, লাইকেনের মধ্যে ছত্রাকের যে গুরুত্ব আছে, ছত্রাকের গুরুত্বটা 100% ইম্পর্টেন্ট। তুমি শৈবালের গুরুত্ব, লাইকেনের গুরুত্ব একটু দেখবা, বাট আমি তোমাকে বললাম ছত্রাকের গুরুত্ব তোমার আসবে। বুঝতে পারছো? তোমরা অনেক সময় উদ্দীপক দেখে ছত্রাক, অ্যাগারিকাস ছত্রাক বা অন্য কোনো প্রজাতির ছত্রাক এটা বুঝতেই পারো না, এই জন্য কার গুরুত্ব লিখতে যায় ছত্রাকের গুরুত্ব লিখে শৈবালের গুরুত্ব লিখে বসে থাকলা।
ঠিক আছে, যা বলছি এইটুকু ইম্পর্টেন্ট না, শৈবাল ছত্রাকের পার্থক্যটা এটা একটু জানা উচিত আমি মনে করি। এই কয়টা বললেই হবে, 100% বলছি, 100% বলছি মানে পড়তে হবে। এইবার আসলে ষষ্ঠ অধ্যায় বোটানির রিকশিয়ার গঠন এবং থ্যালাসের যে প্রস্তুচ্ছেদ 100% ইম্পর্টেন্ট। টেরিসের যে গ্যামিটোফাইটিক যৌনর বর্ণনা বা প্রোথ্যালাসের যে বর্ণনা এটা 100% ইম্পর্টেন্ট। টেরিসের জীবন চক্রের যৌনক্রমের যে উপস্থিতি এইটাও 100% ইম্পর্টেন্ট। এই তিনটা টপিক বা এই তিনটা টপিক থেকে যেসব সিকিউ গুলো বোর্ডে আসছে তো সেই সিকিউ গুলো পড়ে গেলেই হয়ে যাবে। ওকে, এইবার আসো। ওকে ঠিক আছে, এবার আসো আমাদের সপ্তম অধ্যায় সাজেশনে আমরা চলে যাই। সপ্তম অধ্যায় থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে বাবা 100 মানে 100% আসবেই। আমাদের পোয়েশিয়া ও মালবেসি গোত্রে যে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব এবং পার্থক্য, পোয়েশিয়া এবং মালবেসি 100% এদের পার্থক্য, এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের অর্থনৈতিক ইম্পর্টেন্স বা গুরুত্ব 100% পড়তে হবে। তারপরে আমাদের ধান যে পোয়েশিয়া গোত্রের অন্তর্গত, জবা মালবেসি গোত্রের অন্তর্গত, এদের যে পুষ্প সংকেত, এদের যে পুষ্প প্রতীক 100% ইম্পর্টেন্ট। সাইকাসের যেই কোরালয়েড মূলের গঠন মোটামুটি ইম্পর্টেন্ট দেখবা। এরপরে আসো যেটা আরেকটা টপিক তোমার দেখা উচিত, সেটা আবৃতবীজী ভার্সেস দগ্ধবীজী উদ্ভিদের পার্থক্য, একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। মনে রাখবা এই যে আমরা পরপর যে অধ্যায়গুলো এখন দেখাচ্ছি 6, 7, 8, এই দিকে শনাক্তকারী বৈশিষ্ট্য পার্থক্য, এই টপিকগুলো দেখলেই প্রশ্ন 100% কমন পাওয়া যায়। শনাক্তকারী বৈশিষ্ট্য পার্থক্য এগুলা, ঠিক আছে, যা বলছি এগুলো পড়বা, প্রশ্ন কমন না পাইলে আমাকে এসে বললো। এবার আসো বাবা অষ্টম অধ্যায় থেকে যা যা পড়বা। অষ্টম অধ্যায় তুমি হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ, বৈশিষ্ট্য এবং কাজ দেখবা, পরিমাণ এবং ভাস্কুলার টিস্যু তন্ত্রের প্রকারভেদ, চিত্র প্লাস কাজ দেখবা, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর গঠন ভালো করে দেখবা। এই তিনটা প্রশ্ন, এই 1, এই 3 আর 4 হচ্ছে প্রথম অংশটা, একবীজপত্রী উদ্ভিদের মূলের যে অন্তর্গঠন। সো এবং কাণ্ডেরটাও দেখবা, ভুট্টা আবার মেনশন করতে পারে, অর্থাৎ কোন একটা উদাহরণ বা কোন একটা ফসলের নাম বা ফলের নাম এটা মেনশন করেও বলতে পারে। তো যে টপিক বলতে এটা পড়লে অষ্টম অধ্যায় থেকে ইজিলি তুমি প্রশ্ন হচ্ছে কমন পাবা। এরপরে আর যে টপিকটা তুমি পড়তে পারো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের মূল, এইটাও 100% ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ওকে, দেখো সাজেশন তো প্রায় দেওয়া শেষ বোটানির। এবার নবম অধ্যায়ে আমরা চলে আসছি। তো নবম অধ্যায় থেকে তোমাকে যেটা পড়তে হবে, উদ্ভিদের শারীরতত্ত্ব অধ্যায়ে আমরা চলে আসছি, পত্ররন্ধ্রের গঠন, খোলা বন্ধ হওয়ার কৌশল। এরপরে ক্যালভিন চক্র বা C3 চক্র এবং আমাদের C4 চক্র আছে, এই দুইটা চক্রের যে পার্থক্য, এই দুটো চক্রের যে ধাপ, এই চক্রের যে উদ্ভিদগুলো আছে উদ্ভিদগুলোর উদাহরণ 100% ইনফিনাইট স্টার ইম্পর্টেন্ট, গিভেন বাই ইনফিনিটি। ওকে, এরপরে তুমি মোটামুটি ভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ভালো করে দেখবা। সালোক সংশ্লেষণ এবং শ্বসনের ভূমিকা এবং পার্থক্য, এইটাও 100% ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসন। ওকে, এইবার আসো আর মোটামুটি ভাবে তুমি একটু ক্যালভিন চক্রের সাথে হ্যাচ এবং স্ল্যাক চক্রে যে পার্থক্য আছে এই প্রশ্নটাও একটু দেখে যাও। উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা বোটানির রেসপেক্টে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইবার আসো আমাদের দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে তুমি যেটা দেখবা, উদ্ভিদের কৃত্রিম প্রজনন প্রক্রিয়া যে ধাপসমূহ এবং গুরুত্ব, এটা ভালো করে দেখবা। তারপরে তুমি মোটামুটি ভাবে এই দুটো টপিক পুংগ্যামিট স্ত্রীগ্যামিট এই দুটো থেকে প্রশ্ন আসে আর কি। তো প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, 2 আর 3 চাইলে তুমি দেখতে পারো, 2 আর 3 চাইলে তুমি দেখতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। আর নিষেকে শুক্রাণু এবং ডিম্বাণু যে প্রয়োজনীয়তা এবং নিষেকের যে গুরুত্ব 100% ইম্পর্টেন্ট। নিষেক না হইলে তো উদ্ভিদই বংশ বিস্তার করতে পারবে না। তো উদ্ভিদ না থাকলে তো আমরা খাবার কই থেকে পাবো? বুঝতে পারছো? এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এই প্রশ্ন দেখবা। আসো আমরা প্রায় অলমোস্ট তোমার লাস্ট অধ্যায় মনে চলে আসছি। হ্যাঁ, 11তম অধ্যায় চলে আসছি। তো আরেকটা অধ্যায় আছে আমাদের, সম্ভবত 12 নম্বর অধ্যায় আছে। তো 11 নম্বর অধ্যায় থেকে তোমাকে দেখতে হবে টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ, চিত্র প্লাস প্রয়োগ, এটা 100% টিস্যু কালচার। ওকে, এরপর তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ যে আমরা তৈরি করি, টমেটোর নাম শুনছো? যে একটা গাছ থেকে আমরা যে পেঁপে এবং টমেটো তৈরি করি। সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে ধাপগুলো এবং প্রয়োগ চিত্র সহ তোমাকে 100% বুঝতে পারছো শিখতে হবে। এরপরে আসো বাকি টপিক যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলে দিছি। আরেকটা টপিক তোমাকে 100% পড়তেই হবে, মানে 3টা টপিক বলতেছি এই অধ্যায় থেকে। সেটা হচ্ছে টিস্যু কালচার ভার্সেস রিকম্বিনেন্ট ডিএনএ প্রজেক্টের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্যটা আছে, এইটাও 100% ইম্পর্টেন্ট। এবার আসো বোটানির লাস্ট অধ্যায়ে আমরা চলে আসছি। তো বোটানির লাস্ট অধ্যায় থেকে, হ্যাঁ এই যে আমাদের যে বোটানির লাস্ট অধ্যায় আছে সেটা থেকে তোমাকে আমি 2টা বা 3টা টপিক হচ্ছে দিব। 2টা টপিক দিব, যে 2টা টপিক থেকেই তুমি 100% হচ্ছে কি পাবা বলতো, প্রশ্ন কমন পাবা। সো 12তম অধ্যায় যেটা আছে এখান থেকে তুমি যদি ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব পড়ো,
এইখান থেকেই প্রশ্ন বা সিকিউ একটা আসলে এইটার থেকে চলে আসে। পাশাপাশি তুমি একটু ম্যানগ্রোভ বা সুন্দরবনের উদ্ভিদের যে অভিযোজনের যে কৌশল এবং ইম্পর্টেন্স বা গুরুত্ব, এইটা যদি পড়তে পারো, এই দুটো টপিক পড়লেই জীবের সংরক্ষণ অধ্যায় বা বংশ বিস্তারের যে অধ্যায় আছে এখান থেকে খুব ইজিলি তুমি প্রশ্ন কমন পাবা। এবার বলি, এই 12টা অধ্যায়ের মধ্যে তুমি যে 12টা অধ্যায় টার্গেট করো, 12টা অধ্যায় পড়ে যাবে টেস্ট পরীক্ষার আগে, চিন্তা করতে তুমি ভুল করতেছো। 12টা অধ্যায়ের মধ্যে 12টা অধ্যায় ইম্পর্টেন্ট না। 12টা অধ্যায়ের মধ্যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে 7টা থেকে 8টা অধ্যায়। এবং কোন অধ্যায় ইম্পর্টেন্ট অলরেডি আমরা এইচএসসি 26 এর একটা সাজেশন দিয়ে দিছি, মানে অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা দিছি কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্স সবথেকে বেশি। তুমি যে কোনো 7টা অধ্যায় খুব টার্গেট করে হচ্ছে আগাও, বা আমি আগের সাজেশনে যে 7টা অধ্যায় বলে দিছি ওই 7টা অধ্যায়ের এই টপিকগুলো ভালো করে পড়ো, তুমি দেখবা তোমার প্রেশার অনেক বেশি কমে যাবে। অনেকেই প্রেশার খাও যে বোটানি আর জিওলজি যত পড়ি তত ভুলি, বাট আমি তোমাকে বলবো সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে ইজি যেই সাবজেক্টটা বা যেই সাবজেক্টের প্রশ্ন প্রেডিক্ট করা যায় যে তোমার বোর্ডে কি আসতে পারে, বোর্ডে কোন প্রশ্ন আসতে পারে, তুমি দেখবা সিলেক্টিভ 2 থেকে 3টা টপিক থেকে বারবার তারা সিকিউ হচ্ছে হিট করে। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। তো যা বলছে একটা গাইড বা টেস্ট পেপার থেকে শুধুমাত্র এই টপিকগুলোই তুমি দেখে যাও, পরীক্ষার পরের দিনই বা ওই দিন পরীক্ষা দিয়ে আমাকে জানাও। তো এবার আসো আমরা জুলজি সাজেশনটা তোমাকে আজকেই দিয়ে দিই। ওকে, সো জুলজির জন্য তোমাকে যেগুলো পড়তে হবে, প্রাণী বিজ্ঞান সাজেশন ফর বোর্ড পরীক্ষা প্লাস টেস্ট পরীক্ষা একসাথে দিয়ে দিছি যাতে কোনো প্যারা না হয়। সাজেশনটা একবারে নিয়ে ফটোকপি করে নিবা, ফটোকপি করে নিয়ে টেস্ট পেপার বা গাইড থেকে এখনই পড়া শুরু করে দাও। ওকে, সো যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে কি কি পড়বেন আসেন আমরা দেখাই দিচ্ছি। ওকে, জাস্ট এ সেকেন্ড। প্রথম অধ্যায় থেকে তুমি যা যা পড়বা আছে বেশ কিছু টপিকই, তো আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলবো। তো তুমি যেটা পড়বা, আমাদের যে অধ্যায়গুলো আছে, দেখো অধ্যায় তো অনেকগুলোই আছে, পরিফেরা থেকে শুরু করে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, লাস্টের দিকে যেই পর্বগুলো আছে 5, 6, 7, 8, এই 4টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তুলনা। লাস্টে যে 5, 6, 7, 8 লাস্টে যে 4টা পর্ব আছে, আর পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডার পরে যেগুলো আছে আর্থ্রোপোডা, মলাস্কা, এই যে লাস্টে যে একাডেমিক সহ যে লাস্টে যে 4টা আছে, এই 4টা শনাক্তকারী বৈশিষ্ট্য, তুলনা এবং প্রাণীর যে উদাহরণগুলো আছে ভালো করে দেখো, সিকিউ কমন পাবা। করডাটা পর্বের প্রাণী শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তুলনা 100% ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক থেকেই মেইনলি প্রশ্ন করে সিকিউ, এই দুইটা টপিক থেকেই মেইনলি সিকিউ প্রশ্নটা করে। আর পাশাপাশি তুমি তরুণাস্থিময় যে মাছ আছে আর অস্থিময় যে মাছ আছে, এদের মধ্যে যে পার্থক্য আছে এইটাও একটু দেখতে পারো। দেখছো প্রথম অধ্যায়ে কতটুকু গুছিয়ে দিয়েছি, মানে কয়টা প্রশ্ন বলছি, কয়টা টাইপের প্রশ্ন বলছি, মাত্র 2টা বা 3টা। ওকে, এবার আসো আমরা হাইড্রাতে চলে যাই। হাইড্রা রুই মাছগুলো আমরা একটু ভাগ করে দিব না। হাইড্রা থেকে তুমি কি পড়বা, হাইড্রা তো বিশাল বড় জিনিস, তুমি যেটা পড়বা হাইড্রার যে অন্তর গঠন আছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, তুমি পড়বা নিডোব্লাস্ট কোষের গঠন, চিত্র এবং প্রকারভেদ, তুমি পড়বা হাইড্রার চলন এবং চলন যে দুই প্রকারের যে চলন আছে তাদের মধ্যে যে পার্থক্যটা, এটা পড়বা। তারপর তুমি চাইলে পরজীবিতা আর মিথজীবিতার যে ডিফারেন্সটা আছে এটা একটু ভালো করে দেখবা, যে মিথজীবিতা কি আর পরজীবিতা কি, ঠিক আছে? ওকে, এবার মিথজীবিতা এবং শ্রম বন্টন এই টপিকটা একটু দেখবা। হাইড্রার টপিক মোটামুটি কমাই দিছি, বইতে বিশাল 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 পড়াশোনা। এবার আসেন হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং থেকে আমি 2টা টপিক তোমাকে বলে দিব। একটা হচ্ছে ঘাস ফড়িং এর যে শ্বসন তন্ত্র আছে, আর ঘাস ফড়িং এর যেই ওমাটেডিয়ামের গঠন, চিত্র এবং দর্শন যে কৌশল, সুপার পজিশন, এই যে মোজাইক, এই যে টপিকটা আছে এই টপিকটা ভালো করে দেখবা। এইখান থেকেই সিকিউটা বেশি হিট করে, ঘাস ফড়িং থেকে প্রশ্ন আসবে এইখান থেকেই সিকিউটা বেশি হিট করে। পাশাপাশি যদি সম্ভব হয় ঘাস ফড়িং এর যে প্রজনন তন্ত্র, রূপান্তর এবং জীবন চক্র আছে সেইটাও একটু দেখে যাও প্লিজ। ওকে, এবার আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে আরেকটা পার্ট আছে রুই মাছ। রুই মাছ থেকে আমি তোমাকে 2টা টপিক বলে দেবো, 2টা টপিকের বাইরে জীবনে প্রশ্ন আসবে না। একটা হচ্ছে রুই মাছের রক্ত পরিবহন, আরেকটা হচ্ছে রুই মাছের যে বায়ুথলি নিয়ে পড়াশোনা এইটা। এই রুই মাছের রক্ত পরিবহন এবং যে বায়ুথলি আছে, এই 2টা টপিক থেকে নাইলো বোর্ডে এখন পর্যন্ত 50, 60, 70টা প্রশ্ন মনে হিট করছে। যদিও মনে হয় একটু বেশি বলে ফেলছি, অত না, মানে মোট যদি 50 বা 60টা বা 70টা প্রশ্ন আসে, তুমি দেখবা রুই মাছ থেকে যে কয়টা প্রশ্ন আছে এইটা থেকে 90% প্রশ্ন, মোর দ্যান 90% প্রশ্ন এই 2টা টপিক থেকেই আসছে। ওকে, এবার আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, জুলজি সার্কামস্টেন্সে। সেখানে তুমি মুখগহ্বরে খাদ্য পরিপাক এবং শর্করা পরিপাক স্পেশালি এটা ভালো করে দেখবা, 100% হচ্ছে কমন পাবা। পাকস্থলীতে যে আমিষ পরিপাক আছে দেখতে হবে। যকৃতের গঠন এবং সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসো আমরা আস্তে আস্তে সামনে আগাই। সামনে তোমাকে যেগুলো দেখবা বা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের অগ্নাশয়, অগ্নাশয়ের গঠন এবং অগ্নাশয়ের যে পরিপাকে ভূমিকা, এই টপিকটা একটু ভালো করে দেখবা। আগে যেই 2টা বা 3টা টপিক বললাম আর এইটা দেখলেই 100% কমন। ওকে,
এইবার আসো হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে তুমি যেগুলো পড়বা, রক্ত আমার পছন্দের একটা অধ্যায়। রক্ত থেকে তুমি পড়বা মানব হৃৎপিণ্ডের গঠন, চিহ্নিত চিত্র এবং ভূমিকা। 100% প্রশ্ন এসে বসে আছে, বুঝতে পারছো? ওকে, এইবার আরেকটা যেটা পড়বা, মানবদের হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া এবং হচ্ছে গতিপথ, এটাও 100%। এই টপিক থেকে তুমি একটা শিওর সিকিউ পাবা, তুমি যেই কলেজেই পরীক্ষা দাও না কেন। ওকে, আর যদি পারো আমাদের সাইনো আর্টিয়াল নোড এবং যে কৃত্রিম পেসমেকার আছে এটা একটু দেখলা। এনজিওপ্লাস্টি 100% দেখতে হবে, 100%। এই যে অ্যানজাইনা, হার্ট অ্যাটাকের এই যে টপিকটা আছে, এই টপিকটাও 100% ইম্পর্টেন্ট। সেখানে বেশ কয়েকটা জিনিস আছে, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, করোনারি বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি। সেখান থেকে এনজিওপ্লাস্টিটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো তুমি এনজিওপ্লাস্টিকে সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে দিবা, ঠিক আছে? এবার আসলে আমরা একটু হচ্ছে সামনে আগাই বেসিকলি। তো সামনে যদি আমরা আগাই, এরপরে আমরা যাবো হচ্ছে পঞ্চম অধ্যায় থেকেও 2টা বা 3টা টপিক থেকে বারবার হচ্ছে প্রশ্ন আসে। তো পঞ্চম অধ্যায় থেকে তুমি যেটা দেখবা, অ্যালভিওলাসের গঠন এবং চিত্র 100%, মানব ফুসফুসের গঠন এবং চিত্র 100%, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম এবং নিয়ন্ত্রণ 100%, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন 100%। এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে শিওর 100% প্রশ্ন কমন আসবে, এবং আমি তোমাকে যেই 4টা টপিক বলে দিলাম এগুলো ভালো করে পড়লে তুমি 100% সিকিউ কমন পাবা, শেষ, আর কিচ্ছু লাগবে না, এই অধ্যায় আর কিচ্ছু লাগবে না। এবার চলে এসো ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়টা একটু তুলনামূলক ভাবে ইন্টারের সার্কামস্টেন্স একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তুমি যদি একটা প্রশ্ন ভালো করে পড়ে যাও যে বৃক্কের মূত্র তৈরির কৌশল এবং বৃক্কের ভূমিকা, 100% তুমি সিকিউ হচ্ছে কমন পাবা। আর পাশাপাশি যদি পারো ডায়ালাইসিসটা একটু হচ্ছে পড়ে যাইতে পারো, নেফ্রনের চিত্র একটু পড়ে যেতে পারো, মানব বৃক্কের গঠন একটু পড়ে যেতে পারো। মেইন ইম্পর্টেন্ট বলছি হচ্ছে 3 নাম্বারটা, পাশাপাশি আরো 1টা 2টা 3টা সাব টপিক বলে দিছি, পড়লে ষষ্ঠ অধ্যায় শেষ, 100% কমন। ওকে, এইবার আসলে আমরা যদি সপ্তম অধ্যায়ে চলে যাই বাবা। সপ্তম অধ্যায় থেকে তোমাকে যেগুলো পড়তে হবে, আদর্শ কোষরুকার গঠন পড়তে হবে, ঐচ্ছিক অনৈচ্ছিক এবং কার্ডিয়াক পেশির গঠন এবং পার্থক্য তোমাকে দেখতে হবে, অস্থির সঞ্চালনে পেশির ভূমিকা দেখতে হবে, অস্থি ও তরুণাস্থির গঠন এবং শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো আদর্শ কোষরুকার গঠন একটু ভালোভাবে দেখবা, অস্থি তরুণাস্থির পার্থক্য বৈশিষ্ট্য এগুলো ভালো করে দেখবা, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির এই টপিকটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? সপ্তম অধ্যায় অনেকের কাছে কঠিন লাগে, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসবে। ওকে, এবার আসলে সামনে আগাই মোটামুটি ভাবে। এবার আসলে অষ্টম অধ্যায়টা তুলনামূলক ভাবে ইম্পর্টেন্ট, অবশ্যই সমন্বয় এবং নিঃসরণ ভালো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো তুমি এখান থেকে মানব যে চোখ আছে, চোখের গঠন এবং দর্শন কৌশল ভালো করে দেখবা, মানুষের কান বা কর্ণের গঠন এবং শ্রবণ ভারসাম্য রক্ষার্থে কানের কি ভূমিকা ভালো করে দেখবা, অন্তঃকোরা গ্রন্থি এবং বিভিন্ন হরমোনের প্রভাব এবং ফলাফল ভালো করে দেখবা। এইখানে যে 3টা টপিক আছে, এই 3টা টপিক 100% ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই 3টা টপিক থেকে পড়লেই তুমি এখান থেকে একটা সিকিউ ইজিলি কমন পাওয়া। এবার আসলে আমরা নবম অধ্যায়ে চলে যাই। আচ্ছা, নবম অধ্যায়টা একটু লেস ইম্পর্টেন্ট তুলনামূলক ভাবে, তারপরেও প্রশ্ন কিন্তু একটা আসেই। সেখান থেকে 2টা টপিক ভালো করে পড়লেই হয়ে যায়। একটা হচ্ছে শুক্রাণুর চিহ্নিত চিত্র এবং গঠন, আর নিষেক এবং গর্ভধারণ প্রক্রিয়া। এই 2টা টপিক যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে 100% এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আর ভ্রূণের যে পরিণতি আছে, আর তোমার গর্ভ নিরোধ যে পদ্ধতি, কৃত্রিম গর্ভধারণ এবং প্রজনন তন্ত্রের যে রোগ সমূহ আছে, এইটাও তুমি ভালোভাবে দেখবা। তো টপিক মেইনলি পড়বো হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, আর যদি সম্ভব হয় 6 নাম্বারটা একটু দেখবা। 4, 5, 7 বেশি ইম্পর্টেন্ট, আর 6 নাম্বারটা একটু দেখবা। ওকে, দেখছো সাজেশন কিন্তু প্রায় দেওয়া হয়ে গেছে। এবার আসলে আমরা দশম অধ্যায়ে আমরা চলে আসছি। সো একটু ধৈর্য ধরেন, কোনো প্যারা নাই। সো আমাদের যে দ্বিতীয়টা আছে, প্রথম প্রতিরক্ষা স্তরে ত্বকের ভূমিকা। ত্বক বা আমাদের যেই প্রথম প্রতিরক্ষা স্তর, এইটা 100% ইম্পর্টেন্ট মানব প্রতিরক্ষার মধ্যে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া 100% ইম্পর্টেন্ট। এই যে টপিক পড়লেই মেনলি হচ্ছে কমন চলে আসে। তৃতীয় প্রতিরক্ষা স্তর থেকে প্রশ্ন একটু কম আসে। আর অ্যান্টিবডি, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, এইটা আমি পড়তে বলি। আমার মনে অ্যান্টিবডি বেশি ভালো 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সো 2, 3 তো অবশ্যই দেখবা মাস্ট। আর যারা অলস না তারা 5 নাম্বার টপিকটাও দেখে যাবে। সো এবার আসেন আমরা প্রায় হচ্ছে শেষ দিকে চলে আসছি। 11 নাম্বার অধ্যায়। 11 নম্বর অধ্যায় থেকে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন, অর্থাৎ আমাদের এখানে ম্যান্ডেলের সূত্রে যে ব্যতিক্রম গুলো আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, ব্যতিক্রমের ফলে অনুপাতে যে ডিফারেন্সটা হয় মেইনলি, এইগুলো একটু ভালোভাবে তোমাকে দেখতে হবে। এবং আমরা যে চেকার বোর্ড বা চেকার বক্স থেকে জিনোটাইপ ফিনোটাইপ লিখি, এইগুলা এই টপিকটা বা চেকার বোর্ড আঁকার যে প্রসেসটা, F1 জনু, F2 জনু, এগুলো ভালো করে দেখবা। এটা আমার খুবই পছন্দের একটা অধ্যায় অ্যাকচুয়ালি,
ঠিক আছে, এরপরে তুমি আর যা দেখবে একটু আমি তোমাকে বলে দেই। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস বা মুখ বধিরতা, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। মুখ বধিরতা 100% ইম্পর্টেন্ট, এটা দেখবা। হিমোফিলিয়া অতটা দরকার নাই, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেসটা একটু দেখতে পারো। এবিও ব্লাড গ্রুপ এবং আরএস ফ্যাক্টর ভালো করে দেখতে পারো, বিবর্তন তত্ত্ব প্রণালী ভালো করে দেখতে পারো। এদের থেকে কিন্তু টপিক একটু বেশি, বাট ওই তো তুমি যে চেকার বোর্ড একে, মুখ বধিরতা এবং আরো দু একটা যে এক্সাম্পল আমি বলে দিছি বা যে টপিক গুলো বলছি, ওই টপিকের যে অনুপাত গুলো আছে দেখে গেলে প্রশ্ন কমন পেয়ে যাবা। তো আসো আমাদের লাস্ট এন্ড ফাইনাল অধ্যায়, যেটা হচ্ছে 12তম অধ্যায়। তো 12তম অধ্যায় থেকে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার যে সহজাত আচরণ আছে, এটা দেখবা। এটা দেখলেই মোটামুটি ভাবে প্রশ্ন কমন চলে আসে আর কি। আর সহজাত আচরণ, সামাজিক আচরণ এবং শিক্ষালব্ধ আচরণের যে পার্থক্য, এটা দেখতে পারো। মৌমাছির যে সামাজিক আচরণ আছে, এটা দেখবা। আর ট্যাক্সিসের যে প্রকারভেদ গুলো আছে, এগুলো থেকে হচ্ছে এমসিকিউ বা হচ্ছে ক খ আসার চান্স হচ্ছে বেশি। ট্যাক্সিসও ইম্পর্টেন্ট, এই টপিকটা আসলে ইম্পর্টেন্ট, বাট এটা সিকিউর জন্য আর কি একটু লেস ইম্পর্টেন্ট, সিকিউর জন্য না। ট্যাক্সিসের যে এক্সাম্পল গুলো আছে, এটা এমসিকিউ ক খর জন্য ইম্পর্টেন্ট। মৌমাছির সামাজিক আচরণ আর বিভিন্ন প্রকার সহজাত আচরণের যে সিকিউ গুলো আছে, এগুলো ভালো করে দেখবা। তো বায়োলজিটা যেটা করবা, তুমি যে কোনো একটা গাইড বা টেস্ট পেপার হচ্ছে নিবা, সেই গাইড বা টেস্ট পেপারের যেই সিকিউ গুলো বিভিন্ন বোর্ডে আসছে, আমি যে টপিক গুলো বলছি, এই টপিক গুলো থেকে যে সিকিউ গুলো আসে, এই সিকিউ গুলাই ঠান্ডা মাথায় ভালোভাবে প্র্যাকটিস করে তুমি যাও, 100% প্রশ্ন বাবা তুমি কমন পাবা। ঠিক আছে, নেক্সট তোমাদের কি সাজেশন লাগবে এবং তোমাদেরকে কিভাবে আমি উপকৃত করতে পারি এইচএসসি 26 ব্যাচ, একটু কমেন্ট করে জানাবা। ওদের বন্ধুদের আমাদের চ্যানেল সম্পর্কে জানাই দিবা। বিগত বছর প্রত্যেকটা এইচএসসি ব্যাচকে আমরা ফ্রিতেই, ফ্রি অফ কস্ট, কোনো কোর্স বা পেইড কোর্স ছাড়া অল দা টাইম সবকিছু ফ্রিতে প্রোভাইড করেছি। আর যদি কারো আমাদের এই সাজেশন শিটটা লাগে, তোমাদের ফটোকপি করে নিতে চাও, আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে মেসেজ দিবা, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে মেসেজ দিবা। এই সাজেশনটা ইজিলি ফ্রি অফ কস্ট তুমি পেয়ে যাবা। তো সবাই ইনফিনিটির সাথে থাকবা, ইনফিনিটি তোমাদের সাথে থাকবে, এই দোয়া করবা। তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা অনেক ভালো হোক, সবাই ভালো রেজাল্ট করো, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি।